স্ত্রীর বুকে দুধ আসছিল না, আর আমি তাকেই দোষ দিতাম। যতদিন না একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে নিজের চোখে দেখলাম আমার মা তাকে কি খাওয়াতেন। আর আমি ভাবতাম আমার স্ত্রী দুর্বল, সংসারের দায়িত্ব ঠিকমতো নিতে পারে না। কিন্তু যেদিন হঠাৎ দুপুরে বাসায় ফিরে রান্নাঘরের মেঝেতে বসে থাকা মেয়েটাকে দেখলাম, সেদিন বুঝলাম অন্যায়টা শুরু থেকেই আমার ঘরের ভিতরেই ছিল। কোনো মা কি নিজের সন্তানকে না খাইয়ে রাখতে পারে? কথাটা একদিন রাগের মাথায় আমিই বলেছিলাম। সেদিন রাতেও আমার ছেলে আয়ান বুক ফাটিয়ে কাঁদছিল। সেই কান্না যেন পুরো বাসার দেওয়াল কাঁপিয়ে দিচ্ছিল। একটা ছোট্ট বাচ্চা, অথচ তার কান্নার ভিতর এমন ক্ষুধা ছিল, এমন অসহায়ত্ব ছিল যে শুনলেই বুকের ভিতরটা কেঁপে উঠত। আজও সেই রাতের কথা মনে পড়লে নিজের ওপর ঘৃণা হয়। ইচ্ছে করে সময়টা যদি আর একবার ফিরে পেতাম, তাহলে হয়তো আমার স্ত্রীকে এতটা একা অনুভব করতে দিতাম না। কিন্তু তখন আমি ক্লান্ত ছিলাম। অফিসের চাপ, ব্যাংকের কিস্তি, রাতের পর রাত না ঘুমানো, ছেলের অবিরাম কান্না, সব মিলিয়ে মাথা যেন সবসময় গরম হয়ে থাকতো আমার। আমার স্ত্রী তানহা তখন মাত্র 15 দিনের নতুন মা। মাত্র 15 দিন। কিন্তু তাকে দেখে মনে হতো মেয়েটা যেন ধীরে ধীরে ভিতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিয়ের পর তানহা খুব হাসি খুশি ছিল। ছোট্ট ছোট্ট জিনিসেও হাসতো। বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে ভালোবাসতো। আমি অফিস থেকে ফিরলে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। কিন্তু বাচ্চা হওয়ার পর যেন সব বদলে গেল। তার মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল, হাঁটতো খুব আস্তে আস্তে, সবসময় ক্লান্ত লাগতো। অনেক রাতে ঘুম ভেঙে আমি দেখতাম সে বিছানার কোনায় বসে আয়ানকে কোলে নিয়ে আছে। ছেলেটা বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে, আর তানহা নিচের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদছে। আমার দুধ আসছে না রাফি, ও খুব আস্তে কথাটা বলতো। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু তখনও আমি ওকে বুঝিনি, হয়তো বুঝতেও চাইনি। কারণ তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতো, আমার ছেলে কেন এত কাঁদে। আয়ান ক্ষুধার্ত হয়ে তানহার বুকের কাছে মুখ দিত, কিছুক্ষণ চেষ্টা করত, তারপর বিরক্ত হয়ে কেঁদে উঠত। তানহা আবার তাকে অন্য পাশ দিয়ে ধরাতো, আবার চেষ্টা করত, আবারও ব্যর্থ হতো। আর আমি ওকে জড়িয়ে ধরার বদলে ধীরে ধীরে প্রায় ওর প্রতি বিরক্ত হয়ে উঠেছিলাম। ঠিক মতন খাও, একদিন বিরক্ত হয়ে বলেছিলাম। শরীরের যত্ন নাও, সব মেয়েরই তো দুধ আসে। আজ ভাবলে মনে হয় ওই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ ছিলাম। আমার মা তখন আমাদের সাথেই থাকতেন। নাতি হওয়ার খবর শোনার পর গ্রামের বাড়ি থেকে এসে উঠেছিলেন। বলেছিলেন কিছুদিন থেকে তানহাকে সামলাবেন। মায়ের নাম রহিমা বেগম। খুব কড়া স্বভাবের মানুষ। সবসময় এমনভাবে কথা বলতেন যেন তার কথাই শেষ কথা। আমরা কি কম কষ্ট করেছি নাকি, তিনি প্রায় বলতেন। 3টে বাচ্চা মানুষ করেছি, এত আদিক্ষেতা করলে সংসার চলে না। আমি তখন মায়ের কথাই বিশ্বাস করতাম, কারণ ছোটবেলা থেকে শিখেছি মা কখনো ভুল হতে পারে না। তানহার বাচ্চা হওয়ার পর আমি প্রতি মাসে মায়ের হাতে সংসারের জন্য আলাদা টাকা দিতাম। বলতাম, মা, তানহার জন্য ভালো ভালো খাবার কেনো, দুধ, ফল, মাছ যা লাগে। মা তখন খুব স্বাভাবিক গলায় বলতেন, আরে চিন্তা করিস না, আমি কি ওকে না খাইয়ে রাখবো নাকি। আমি বিশ্বাস করতাম, অন্ধের মতন বিশ্বাস করতাম। তারপরও বাসার অবস্থা ভালো হচ্ছিল না। আয়ান সারা রাত কাঁদতো, তানহা ভেঙে পড়তো। কখনো টিনের দুধ কিনে আনতাম, কিন্তু মা সেটা নিয়ে বিরক্তি দেখাতেন। এইসব বিদেশি দুধ খাইয়ে পয়সা নষ্ট করার কি আছে, তিনি বলতেন। মায়ের দুধ না খেলে বাচ্চা শক্ত হয় না। তানহা তখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আর আমি ধীরে ধীরে মায়ের কথাগুলোই বিশ্বাস করতে শুরু করলাম। একদিন রাতে রাগের মাথায় বলেও ফেললাম, মায়ের কথা শোনো, উনি তো অভিজ্ঞ। তানহা তখন আমার দিকে তাকিয়েছিল, চোখ দুটো পানিতে ভরা। আমি সত্যিই চেষ্টা করি রাফি। ওর গলাটা তখন কাঁপছিল, কিন্তু আমি তখনও নরম হইনি। তাহলে আরও চেষ্টা করো। কথাটা বলার পর স্পষ্ট দেখেছিলাম মেয়েটা যেন ভিতর থেকে একটু একটু করে ভেঙে গেল। তবুও তখন আমার মাথায় শুধু নিজের বিরক্তিটাই ছিল। এক রাতে আয়ান টানা 1 ঘন্টা কাঁদছিল। আমি রাগে ফেটে পড়লাম। আর কত, তুমি কি বুঝতে পারো না বাচ্চাটা না খেয়ে আছে? তানহা তখন বিছানার কোণে বসেছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি কি করব বলো, ও ফিস ফিস করে বলছিল। আমি তো ইচ্ছে করে করছি না। আমি কিন্তু থামিনি।
ঠিক মতন খেতে পারো না, নিজের শরীরের যত্ন নিতে পারো না, এখন বাচ্চাটাও তোমার জন্য কষ্ট পাচ্ছে। তানহা তখন আর কিছু বলেনি, শুধু মাথা নিচু করে কাঁদছিল। সেদিন আমি বালিশ নিয়ে ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসেনি, কারণ বন্ধ দরজার উপাস থেকেও ছেলের কান্না শোনা যাচ্ছিল, আর খুব চাপা একটা শব্দ, আমার স্ত্রীর কান্না। পরদিন সকালে অফিসে যাওয়ার সময়ও আমি তানহার দিকে ঠিক মতন তাকাইনি। মা রান্নাঘরে চা বানাচ্ছিলেন, আমাকে দেখে বললেন, মেয়েটা বেশি নাটক করে, একটু কাঁদলেই ভাব দেখায়। আমি বিরক্ত গলায় বললাম, আমি শুধু চাই আয়ান ঠিক থাকুক। মা আত্মবিশ্বাসী গলায় বললেন, সব আমিই সামলে নেব। তখন কথাটা শুনে স্বস্তি পেয়েছিলাম, আজ মনে হলো গা ঘিন ঘিন করে। সেদিন বৃহস্পতিবার ছিল, হঠাৎ অফিসে বিদ্যুতের বড় সমস্যা হওয়ায় দুপুরের আগেই ছুটি হয়ে গেল। ভাবলাম বাসায় গিয়ে তানহাকে একটু সারপ্রাইজ দেব। রাস্তায় একটা ফার্মাসি থেকে বাচ্চার দুধ কিনলাম, তানহার জন্য কিছু ভিটামিনসও কিনলাম, আর কয়েকটা ফল, অ্যাপেল। অদ্ভুতভাবে সেদিন নিজেকে ভালো স্বামী মনে হচ্ছিল। ভাবছিলাম আজ থেকে সব বদলে ফেলবো, কিন্তু মানুষ অনেক সময় খুব দেরি করে ভালো হতে চায়। বাসায় ঢুকেই কেমন যেন অস্বাভাবিক নীরবতা টের পেলাম। দরজাটা আধখোলা ছিল, আয়ানের কান্নাও নেই, টিভির শব্দও নেই, পুরো বাসা অদ্ভুত চুপচাপ। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম, তারপর থমকে দাঁড়িয়ে গেলাম। তানহা মেঝেতে বসে আছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন কেউ দেখে ফেললেই বিপদ হবে। আমাকে দেখেই ও চমকে উঠল, হাত থেকে চামচটা পড়ে গেল। তুমি এত তাড়াতাড়ি? আমি কিছু বললাম না, শুধু ওর সামনে রাখা থালার দিকে তাকালাম। তা না, সঙ্গে সঙ্গে থালাটা ঢাকার চেষ্টা করলো। না, কিছু না। ওর কণ্ঠে ভয় ছিল, অদ্ভুত একটা ভয়। আমার বুকের ভিতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। আমি থালাটা হাতে তুলে নিলাম, তারপর এক মুহূর্তে পুরো পৃথিবীটা যেন বদলে গেল। বাসি ভাত, ওপরে জমে থাকা ঠান্ডা তেল, গত কয়েকদিনের পুরনো তরকারির বেঁচে যাওয়া অংশ, দুটুকরো হাড়, আর একটা ছোট্ট মাছের মাথা। আমি কিছুক্ষণ থালার দিকে তাকিয়ে রইলাম, বিশ্বাসই হচ্ছিল না। এগুলো একটা সদ্য সন্তান জন্ম দেওয়া মেয়েকে খেতে দেওয়া হচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করলো। এগুলো কি? তান্না হঠাৎ কেঁদে ফেললো। প্লিজ আন্টিকে কিছু বলো না। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকালাম। মানে? ও তখনও আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। উনি রাগ করবেন, প্লিজ বলো না যে তুমি দেখে ফেলেছো। সেই মুহূর্তে প্রথমবারের মতন আমি সত্যিটা দেখতে পেলাম। তানহার শুকিয়ে যাওয়া মুখ, হাড় বের হওয়া হাত, সবসময় মাথা ঘোরা, দুধ না আসা, আমার ছেলের সারা রাত না খেয়ে কাঁদা, সব কিছুর উত্তর আমার সামনেই পড়েছিল। আমি কাঁপা গলায় বললাম, তানহা, তুমি কি প্রতিদিন এগুলোই খাও? তানহা দুহাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না, কারণ ওর নীরবতাই তখন সব সত্যি বলে দিচ্ছিল। রাতটা এমন ছিল যেন পুরো ঘরটা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি তখনও হাতের ভিতর সেই প্লেটটা ধরে আছি, কিন্তু আমার আঙুলগুলো যেন আর আমার ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা থালা, পুরনো ভাত আর বাসি তরকারির গন্ধে রান্নাঘরটা ভারী হয়ে উঠেছিল। বুকের ভিতরটা উল্টে আসছিল। এটা শুধু খারাপ খাবার ছিল না, এটা ছিল অবহেলার প্রমাণ। আমি ধীরে ধীরে বললাম, তুমি প্রতিদিন এটাই খেতে? তানহা মেঝেতে বসেছিল, হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। না, সবসময় না। কথাটা শুনেই আমার শরীরটা কেঁপে উঠল। সবসময় না মানে? আমি তার সামনে বসে পড়লাম। কে তোমাকে এই খাবার দিত, মা? তানহা মাথা নিচু করে ফেলল, চোখে ভয়। প্লিজ রাফি, ওনাকে কিছু বলো না। আমার বুকের ভিতর হঠাৎ আগুন জ্বলে উঠল। আমি জিজ্ঞেস করছি, কে দিত? তানহা কাঁপা কাঁপা গলায় বলল, ভাত, একটু তরকারি, মানে যেটা পড়ে থাকতো। মা বলতো খাবার ফেলা পাপ, আর বলতো আমি নাকি বেশি খাই, না হলে দুধ আসবে না। আমার মাথা ঘুরে গেল। আমি চিৎকার করে উঠলাম, আর আমি প্রতি মাসে যে টাকাটা দিতাম তোমার জন্য ভালো খাবার কেনার? তানহা কাঁদতে কাঁদতে বলল, মা ওটা নিত। আমি থমকে গেলাম। কি? উনি উনি ওটা আমার জন্য রাখতেন না? তার কণ্ঠ কেঁপে উঠল। উনি তোমার ভাই জাহিদের বাসায় দিতেন। আমি কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে গেলাম। জাহিদ আমার ছোট ভাই, যার স্ত্রী অন্তঃসত্ত্বা। সব কিছু যেন একসাথে ভেঙে পড়ল। তুমি কি বলছো? তান্হা শুধু মাথা নাড়ল। আমি কিচ্ছু বলতে পারিনি। উনি বলতেন, আমি নাকি ছোট মানুষ, আমি সহ্য করতে পারবো।
আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমার নিজের মা আমার স্ত্রীকে খাওয়ায়নি, আমার ছেলের জন্য বরাদ্দ টাকা দিয়ে অন্য বাড়ি চালিয়েছে। আমি দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করেই রাগে প্লেটটা মেঝেতে ছুঁড়ে মারলাম। ধপ করে শব্দ হলো। তানহা ভয় পেয়ে চিৎকার করে উঠল। আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। আমি কাঁপা গলায় বললাম, তুমি না। ঠিক তখনই পাশের ঘর থেকে ছোট্ট কান্নার শব্দ এলো। আমার ছেলে আয়ান। খুব দুর্বল কান্না, যেন শক্তিটা শেষ হয়ে গেছে। আমি থমকে গেলাম। দৌড়ে গিয়ে তাকে কোলে নিলাম। হালকা শরীর, অস্বাভাবিকভাবে হালকা। আমি বুঝতে পারছিলাম না আমার ছেলে এত ছোট কেন। আমি তাকে বুকে টেনে নিয়ে আবার রান্নাঘরে ফিরলাম। তানহা তখনও মেঝেতে বসে ভাঙা থালা জড়ো করছে। আমি আস্তে করে বললাম, রাখো। সে থামল না। মা রাগ করবে, এই একটাই কথা। আমার বুকটা যেন চিরে দিল। সে ভয় পাচ্ছে না ক্ষুধার জন্য, সে ভয় পাচ্ছে আমার মায়ের জন্য। আমি তার হাত ধরে তুললাম। আমার কথা শোনো। তার হাত বরফের মতন ঠান্ডা। আজ থেকে কেউ তোমাকে ছোট করে কথা বলবে না। সে আমার দিকে তাকালো। চোখে ভরসা নেই, শুধু অভ্যাসগত ভয়। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, চাবির শব্দ আর হাসির আওয়াজ। আমার মা ফিরছেন। দরজা খুলে তিনি ঢুকলেন, হাতে বাজারের ব্যাগ। ভেতরে ঢুকেই থেমে গেলেন। মেঝেতে ভাঙা থালা, ছড়িয়ে থাকা খাবার আর আমার মুখের রাগ। তার মুখ শক্ত হয়ে গেল। কি হয়েছে এখানে? তার কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না, ছিল অভিযোগ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এটা কি মা? তিনি ভুরু কুঁচকে বললেন, কি আবার? বউ আবার নাটক শুরু করেছে? তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি একবার ওর দিকে তাকালাম, তারপর মায়ের দিকে। এবার প্রথমবার আমি সত্যি করে তাকে দেখলাম। একজন মা না, একজন মানুষ যে আমার সংসারটাকে ভেঙে দিচ্ছে। তুমি ওকে কি খাওয়াও মা? মা বিরক্তভাবে বললেন, তুমি অতিরিক্তই চিন্তা করো। মেয়েরা এই সময় একটু কষ্ট করলে কিছু হয় না। আমি চুপ করে গেলাম। তারপর আস্তে করে বললাম, তুমি আমার টাকা দিয়ে কি করেছো? মা একটু থমকালেন। কি মানে? আমি ধীরে ধীরে বললাম, আমার ছেলের খাবারের টাকা, আমার বউয়ের খাবারের টাকা কোথায় আছে? মা চোখ সরিয়ে নিলেন। ওসব নিয়ে এত হিসাব করতে হয় না। আমি হঠাৎ জোরে বললাম, আমি জিজ্ঞেস করছি। তানহা চমকে উঠল। আয়ান কাঁদতে শুরু করলো। মা ঠোঁট চেপে বললেন, তোমার ভাই জাইদের অবস্থা খারাপ ছিল, বউ অন্তঃসত্ত্বা, আমি শুধু একটু সাহায্য করেছি। আমার মাথায় যেন আগুন লেগে গেল। আর আমার পরিবার? মা চিৎকার করে উঠলেন, ও তোমার পরিবার না? আমি এক মুহূর্ত চুপ থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, না মা, এখন আমার পরিবার শুধু এরা। আমি তানহার পাশে গিয়ে দাঁড়ালাম, তার হাত ধরলাম। তুমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছ? মা রেগে বলেন, আমি তো ভালোই করেছি। আমি আর কিছু শুনলাম না। রুমে গিয়ে একটা ব্যাগ বের করলাম। কাপড়, বাচ্চার জিনিস, জরুরি কাগজপত্র যা পাওয়া যায় সব তুলতে শুরু করলাম। মা পিছনে এসে চিৎকার করছিলেন, তুমি পাগল হয়ে গেছো? এই মেয়ের জন্য তুমি আমাকে ছাড়ছো? আমি থেমে গিয়ে বললাম, না মা, আমি আমার ছেলেকে বাঁচাচ্ছি। তিনি স্তব্ধ হয়ে গেলেন। আমি ব্যাগটা বন্ধ করলাম, তানহার হাত ধরলাম। সে কাঁপছিল। আমি বললাম, চলো। আমরা বের হয়ে এলাম। দরজার বাহিরে এসে শেষবারের মতন পিছনে তাকালাম। মা দাঁড়িয়েছিলেন, চোখে রাগ আর অবিশ্বাস। আমি আস্তে করে বললাম, একদিন তুমি বুঝবে মা, তুমি কি হারিয়েছ। তারপর আমরা বের হয়ে এলাম, সরাসরি হাসপাতালে। কারণ আমার ছেলের কান্না এখন আর সাধারণ কান্না ছিল না, এটা ছিল বেঁচে থাকার শেষ ডাক। কোনো আত্মীয়ের বাসায় না, কোনো বন্ধুর কাছে না। কারণ গাড়ি চালাতে চালাতে আমি অবশেষে বুঝতে পেরেছিলাম আমার নিজের ঘরের ভেতর আমি কত বড় অন্যায় হতে দেখেছি। পিছনের সিটে তানহা চুপচাপ আরিয়ানকে বুকে জড়িয়ে বসেছিল। ওর চোখ দুটো ফোলা, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিলাম আর নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছিলাম। তানহা শুধু ক্লান্ত ছিল না, সে ক্ষুধার্ত ছিল, দুর্বল ছিল। সন্তান জন্মের পর তার শরীর তখনও ভেঙেছিল, অথচ সবাই তার কাছে শুধু একটা জিনিসই চেয়েছে, দুধ। কিন্তু কেউ তাকে সেই খাবারটাই দেয়নি যেটা খেলে একটা মা দাঁড়িয়ে থাকার শক্তি পায়। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার প্রথমে তানহাকে দেখলেন, কিছুক্ষণ চুপচাপ রিপোর্টটা দেখলেন, তারপর ভুরু কুঁচকে বললেন,
উনি ঠিক মতন খাওয়া দাওয়া করছিলেন? তান্না মাথা নিচু করে ফেললো। আমি নিজেই উত্তর দিলাম, গলাটা লজ্জায় আটকে যাচ্ছিল। না ডাক্তার, বাসি খাবার খেত, ঠিক মতন মাছ মাংসও না। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, রাগ নিয়ে না, এমন এক হতাশা নিয়ে যেটা আমাকে ভিতর থেকে ভেঙে দিল। সন্তান জন্মের পর একজন মায়ের বিশ্রাম লাগে, পুষ্টি লাগে, মানসিক শান্তি লাগে। চাপ দিলে আর না খাইয়ে রাখলে শরীর কিভাবে দুধ তৈরি করবে? আমার কোনো উত্তর ছিল না। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আয়ানকেও পরীক্ষা করা হলো। ওর ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল, ডিহাইড্রেশনের শুরুর লক্ষণও ছিল। সাথে সাথেই ওকে ফর্মুলা দুধ খাওয়ানো হলো। আমি বসে বসে দেখছিলাম আমার ছোট্ট ছেলে কি ভয়ানক ক্ষুধা নিয়ে দুধ খাচ্ছে। তার ছোট্ট ছোট্ট হাত কাঁপছিল। তার না সেটা দেখেই হঠাৎ কেঁদে ফেললো। আমি পারিনি। ও ফিসফিস করে বলল, আমি ওকে ঠিক মতন খাওয়াতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে ওর পাশে বসে পড়লাম। আর একবারও এই কথা বলবে না, তা না ভেজা চোখে আমার দিকে তাকালো। কিন্তু আমি তো। তুমি তোমার জায়গা থেকে সব করেছো। আমার নিজের গলাও তখন কেঁপে উঠল। কারণ সত্যিটা হলো, আমি করিনি। আমি শুধু সবচেয়ে সহজ কাজটা করেছি। মায়ের কথা বিশ্বাস করেছি আর নিজের স্ত্রীকে দোষ দিয়েছি। সেদিন রাতে আমাদের হাসপাতালেই থাকতে হয়েছিল। তানহা বেডে শুয়েছিল, পাশে ছোট্ট বেবি কটে ঘুমাচ্ছিল আয়ান। আমি চুপচাপ বসেছিলাম। হঠাৎ তানহা আস্তে করে বলল, রাফি। হুম। আন্টি খুব রাগ করবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। এত কিছুর পরেও মেয়েটার নিজের কথা না ভেবে এখনো আমার মায়ের রাগকে ভয় পাচ্ছে। আমি ধীরে বললাম, রাগ করুক। তা না চুপ করে রইল। আমি ওর হাতটা ধরলাম। আজ থেকে কেউ আমাদের জীবন এভাবে নিয়ন্ত্রণ করবে না। ও ক্লান্ত চোখে তাকালো। আমি চাইনি তোমার সাথে আন্টির সম্পর্কটা খারাপ হোক রাফি। আমার বুকটা তখন হুহু করে উঠল। সম্পর্কটা আমি নিজেই নষ্ট করেছি। তানহা অবাক হয়ে তাকালো। আমি আস্তে আস্তে বললাম, আমি দেখেছি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ, তারপরও তোমাকেই দোষ দিয়েছি। আমি ছেলের কান্না শুনে তোমার ওপরই চিৎকার করেছি, ভেবেছি টাকা দিলেই আমার দায়িত্ব শেষ। তানহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ওর হাত শক্ত করে ধরলাম। তুমি আমাকে এখনই মাফ করো না, কালও না, কিন্তু আমি প্রমাণ করব আমি তোমার কষ্টের আর একটা কারণ না। তানহা কিছু বলল না, তবে সে হাতটাও সরিয়ে নেয়নি। পরদিন আমি অফিসের কাছেই ছোট্ট একটা বাসা ভাড়া নিলাম। খুব সাধারণ বাসা, পুরনো সাদা দেওয়াল, দুটো ছোট রুম, একটা সরু রান্নাঘর, জানালার বাইরে ব্যস্ত রাস্তা। কিন্তু জায়গাটা নিরাপদ ছিল। সেখানে কেউ তানহাকে অপমান করবে না, কেউ ঠিক করবে না যে সে কি খাবে, কেউ তার সন্তানের খাবারের টাকা অন্য কোথাও নিয়ে যাবে না। আমি একদিনেই বাজার করে ফেললাম। মাছ, মাংস, ডিম, দুধ, ফল, সবজি, ওটস, ভিটামিন, বাচ্চার ড্রাইভার, ফর্মুলা দুধ। মায়ের অযথা খরচ কথাটা না শুনেই টাকা কম পড়ে গিয়েছিল। নিজের ঘড়িটাও বিক্রি করতে হয়েছিল, তবুও খারাপ লাগেনি। কারণ অনেক দিন পর মনে হচ্ছিল আমি সত্যি সত্যি নিজের পরিবারের জন্য কিছু করছি। প্রথম দিন আমি নিজে তানহার জন্য চিকেন স্যুপ রান্না করলাম। রান্নাটা ভালো হয়নি, ভাত বেশি নরম হয়ে গিয়েছিল, সবজিগুলো প্রায় গলে গিয়েছিল। তবু যখন বাটিটা তান্নার সামনে রাখলাম, সে এমনভাবে তাকালো যেন বিশ্বাসই করতে পারছে না। এত কিছু কেন? ও আসতে বলল। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এগুলো তোমার প্রাপ্য। তান্না খুব আস্তে আস্তে খেতে লাগলো, এমনভাবে যেন কেউ এসে আবার প্লেটটা কেড়ে নেবে। সেই দৃশ্যটা আমার মাথা থেকে আর কোনোদিন মুছবে না। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার সামনে আর কখনোই মেয়েটাকে ভয় নিয়ে খাবার খাবে না। পরের দিনগুলো খুব সহজ ছিল না। তানহার দুধও সঙ্গে সঙ্গে ফিরে আসেনি। ডাক্তার বলেছিলেন অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি আর ক্লান্তি শরীরকে পুরো ভেঙে দেয়। তবে ধীরে ধীরে আয়ান শান্ত হতে শুরু করলো। তান্নার মুখেও একটু একটু করে রং ফিরল। অনেক ধীরে, তবু ফিরল। একদিন আয়ান দুধ খেতে খেতে অদ্ভুত একটা শব্দ করছিল। তান্না তখন অনেকদিন পর হেসেছিল, খুব ছোট্ট একটা হাসি। কিন্তু সেই হাসিটা দেখে মনে হয়েছিল মেয়েটা পুরোপুরি হারিয়ে যায়নি এখনো। এদিকে মা প্রায় ফোন করতেন, আমি ধরতাম না। তারপর মেসেজ আসা শুরু করলো, বউ তোকে পরিবার থেকে আলাদা করে দিল, আমি সংসারের ভালোর জন্যই করেছি, তুই অকৃতজ্ঞ ছেলে। শুরুর দিকে খুব রাগ হতো, তারপর ধীরে ধীরে বুঝলাম মা আসলে নিজের ভুল বুঝতে চান না, তিনি শুধু আগের নিয়ন্ত্রণটা ফিরে চান। এক সপ্তাহ পর ছোট ভাই জাহিদ ফোন করলো, ভাইয়া মা খুব কাঁদছে। আমি তিক্ত এসে বললাম,
জানিস, তোর বাসায় যেসব খাবার যেত সেগুলো কার জন্য ছিল? ও চুপ। তোর ভাবি বাসি ভাত খেয়েছে আর তোর বাসায় মাংস গেছে। ও আসতে বলো। আমি জানতাম না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। জানার তো চেষ্টাও করিসনি। তারপর ফোন কেটে দিলাম। জীবনে প্রথমবার আমি সীমা টেনে দিলাম। মা আমাদের বাসায় আসতে পারবেন না। তান্নার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত নাতিকেও দেখতে পারবেন না। 1 মাস পর মা নিজেই এলেন, হাতে বাচ্চার ছোট্ট কাপড়ের ব্যাগ। চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। আমি নিচে নেমে গেলাম। মা কাঁপা গলায় বললেন, নাতিটার মুখটা দেখব। আমি শান্ত গলায় বললাম, আগে তানহার কাছে ক্ষমা চাইতে হবে। মা বিরক্ত হয়ে বলেন, আবার ওই একই কথা? আমি এবার ধীরে বললাম, না, এখন থেকে সত্যি কথা হবে। মা চুপ হয়ে গেলেন। আমি তাকিয়ে রইলাম। তুমি তান্নাকে শাস্তি দিয়েছ শুধু সে তোমার মেয়ে না বলে? মায়ের চোখ ভিজে উঠল। ভুল হয়ে গেছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, এই কথাটা আমাকে না, তানহাকে বলো। আমি ওপরে গেলাম। তান্না তখন সোফায় বসে আয়ানকে কোলে নিয়েছিল। মাকে দেখেই ওর শরীর শক্ত হয়ে গেল। মা ধীরে ধীরে ওর পাশে বসলেন। তারপর নিচু গলায় বললেন, তানহা, আমি দুঃখিত। তান্না কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্তভাবে বলল, কোন জিনিসটার জন্য মা? মা থেমে গেলেন। তারপর মাথা নিচু করে বললেন, তোমাকে বাসি খাবার খাওয়ানোর জন্য, তোমার খাবার অন্যের বাসায় পাঠানোর জন্য, তোমাকে মনে করানোর জন্য যে তুমি যত্ন পাওয়ার যোগ্য না। তান্নার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি সত্যি ভাবতে শুরু করেছিলাম আমি সবার উপর বোঝা। মা কেঁদে ফেললেন। আমার এমন করা উচিত হয়নি। তান্না আসতে বলল, সত্যিই উচিত হয়নি। সেদিন কোনো নাটকীয় মিল হয়নি, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, কিন্তু সত্যিটা অবশেষে সবার সামনে দাঁড়িয়েছিল। তারপর কেটে গেছে 8 মাস। আরিয়ান এখন সুস্থ, গোল গোল, সারা বাড়ি হাসিতে ভরে রাখে। তান্নার শরীরও অনেকটা ঠিক হয়েছে। তবে সব ক্ষত এত সহজে সারে না। মাঝে মাঝে এখনও ও ভয় পেয়ে ঘুম ভাঙে। মাঝে মাঝে বিশ্রাম নিলেও অপরাধ বোধ হয়। আর আমি প্রতিবারই তাকে মনে করিয়ে দিই, ভালোবাসা পাওয়ার জন্য কাউকে নিজেকে শেষ করে দিতে হয় না। আমিও বদলেছি। আমি এখন রান্না করতে পারি, ড্রাইপার বদলাই, রাতে উঠে বাচ্চা সামলাই। আর সবচেয়ে বড় কথা, এখন বিচার করার আগে শুনতে শিখেছি। আমি বুঝেছি নিজের নতুন পরিবারকে রক্ষা করতে গেলে কখনো কখনো সেই মানুষগুলোর বিরুদ্ধেও দাঁড়াতে হয় যারা আমাদের বড় করেছে। মায়ের সাথে সম্পর্ক আর আগের মতো নেই, হয়তো কোনোদিন হবেও না। তবু একটা জিনিস আমি শেষ পর্যন্ত শিখেছি, ক্ষুধা সবসময় খালি পেটের শব্দ হয় না। কখনো কখনো সেটা একটা শিশুর সারা রাতের কান্না, একটা মেয়ের অকারণে ক্ষমা চাওয়া, লুকিয়ে খাওয়া এক প্লেট বাসি ভাত, আর এমন এক স্বামী যে অনেক দেরি করে বুঝেছে বিপদটা বাইরের কেউ ছিল না, বিপদটা তার নিজের ঘরের ভেতরেই ছিল। সমাপ্ত। গল্প উপকূল। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর নিত্য নতুন এবং আরও নিত্য নতুন নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।